গ্রীষ্মের রক্তের চাহিদা মেটাতে প্রতি বছরের ন্যায় এবারও রক্তদান শিবিরের আয়োজন অবসর সম্মিলনীর। সামাজিক কর্মকাণ্ড থেকে মানুষের সেবা, সারা বছর এমন নানান কর্মসূচি আয়োজিত হয়। তার মধ্যে অন্যতম রক্তদান শিবির 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে অনুষ্ঠিত হলো, যেখানে পুরুষ মহিলা উভয় রক্তদাতা রক্তদান করলেন অতি উৎসাহের সঙ্গে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, বিধায়ক সঞ্জয় সিং, রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই গরমকালে আমরা জানি রক্তের অভাব হয় গরমকালে, কারণ গরমকালে মানুষ রক্ত দিতে ঠিকভাবে আগ্রহী হয় না, যেভাবে শীতকালে মানুষ রক্ত দেয়। কিন্তু এই সময় যারা রক্তদান শিবির আয়োজন করছে, সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরাও যেখানে যেখানে যে ক্লাবের সাথে যুক্ত আছে বা তারা নিজেদের উদ্যোগে, পার্টির উদ্যোগে সব জায়গায় আছে হাওড়া শহরে রক্তদান হচ্ছে, যাতে রক্তের প্রয়োজনে, রক্তের জন্য কোনো মানুষের যাতে জীবন না চলে যায়, তার জন্য উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং ক্লাবের সাথে যারা যুক্ত, যে সমস্ত ক্লাব ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছে, তারা সবাই এই সময়টাই করে বেছে নিয়েছে যাতে বেশি করে রক্ত দেওয়া যায় মানুষের প্রয়োজনে মেটানো যায়। গৌরাঙ্গ ভট্টাচার্য, হাওড়া জেলা সভাপতি। বিশ্ব রক্তদাতা দিবস আজকে সকাল থেকে আমি এটা চতুর্থ রক্তদান শিবিরে আমি এসছি, আর এখন সারা দিন রক্তদান শিবিরে যাব। যদি আপনি রক্তদানের সম্পর্কে যদি ডেটা কালেক্ট করবেন, তাহলে আপনি জানতে পারবেন যে সারা ভারতবর্ষে সব থেকে বেশি রক্তদান শিবির আর রক্তদান হয় পশ্চিমবাংলা। আমি একজন পশ্চিমবাংলা নিবাসী হিসাবে নিজেকে গর্বিত বোধ করছি যে রক্তদানকে নিয়ে যত অ্যাওয়ারনেস পশ্চিমবাংলায় আছে, তত অ্যাওয়ারনেস অন্য কোনো প্রদেশে নেই। অবসর সম্মেলনী এখানে প্রত্যেক বছরই কার্যক্রম করে, এটা ভালো মাঠ খুব মেনটেন করে রেখেছে, ভালো খেলাধুলা হয়। মাঠের সঙ্গে নতুন প্রজন্মকে জুড়ে রাখা, এটা আজকের সময়তে একটা বড় চ্যালেঞ্জ আছে। মোবাইল থেকে, কম্পিউটার থেকে ছেলে মেয়েদের চোখই এদিক ওদিক হচ্ছে না, তাদেরকে মাঠে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ, আর তারা একটা বড় কাজ করছেন। আমি এই অবসর সম্মেলনী সমস্ত পদাধিকারী সদস্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আজকে রক্তদান দিবস, এই রক্তদান দিবসে যারা রক্তদান করছেন তাদেরকে ঈশ্বরের কাছে কামনা করছি তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। কেন যে আমরা জানি যে রক্তের কোনো বিকল্প নেই। যতই আধুনিক আমরা হয়ে যাই, যত সায়েন্টিস্ট হয়ে গেছে, এখন পর্যন্ত মানব রক্তের বিকল্প তৈরি করতে পারিনি। আগামী দিন কি হবে সেটা জানি না, কিন্তু এখন মানুষ অসুখ হলে তাকে মানুষের রক্ত লাগে। আমরা যারা সুস্থ আছি তাদের সবার এটা সামাজিক আর নৈতিক কর্তব্য আছে যে আমরা রক্তদান করব। আমি কিছুদিন আগে পর্যন্ত বছরে 3 বার রক্তদান করতাম, যখন থেকে প্রেসার আর সুগারের ওষুধ খেতে শুরু করেছি আর রক্তদান করতে পারছি না। এর মানে হলো যে ঈশ্বর আপনাকে যতদিন সুস্থ রেখেছে ততদিন আপনাকে রক্তদান করতে হবে। রক্তদান মহাদান আছে। আমি আবার একবার অবসর সম্মেলনী সমস্ত পদাধিকারীদেরকে, সদস্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। দাদা, আরেকটা জিনিস, আপনি ক্ষমতায় আসার পরে রক্তদান শিবির বিষয়টাকে ঠিক সেরকম নয়। আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকার প্রচেষ্টা চালিয়ে যাই প্রাণপণভাবে, এবং কোভিড সিচুয়েশান থেকে শুরু করে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই রক্তদান আমরা বহুবার বিভিন্নভাবে বিভিন্ন ব্যানারে করেছি। কখনো আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি রক্ষার্থে, বা কখনো আমাদের স্যালুট তেরঙ্গার, কিন্তু আমাদের উদ্দেশ্যটা একই থাকে যে মানুষের পাশে দাঁড়ানো। সেটা যেরকমভাবে হতে পারে, সেটা রক্তদান হতে পারে, সেটা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে হতে পারে, সেটা আপনার অন্নদানের মাধ্যমে হতে পারে, বস্ত্রদানের মাধ্যমে হতে পারে। নিপীড়িত মানুষের পাশে, অবহেলিত মানুষের পাশে, যে কোনোভাবে অসহায় মানুষের পাশে আমাদের পৌঁছে যেতে হবে। মানুষের জন্যে আমাদের সব কিছু। তাই মানুষের কী প্রয়োজন, মানুষের কোথায় অভাব, কোথায় অসুবিধা, সেটা দেখা আমাদের মধ্যে প্রয়োজন আছে। এই কাজ আমরা প্রতিনিয়ত নির্লসভাবে করতে পারি। এতদিন প্রতিকূল অবস্থা, দেখুন, বিরোধী যে দল ছিল, নীতি আদর্শহীন একটা দল, তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের খুব বেশি অসুবিধা হয়নি, কারণ আমরা তাদেরকে কোনো দিন মনে করতাম না। কিন্তু হ্যাঁ, তারা বিভিন্নভাবে বিভিন্ন অবস্ট্রাক তৈরি করত, তাতেও আমাদের কখনো দমিয়ে রাখতে পারেনি, থামিয়ে রাখতে পারেনি। কারণ
আমরা জানতাম তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মানুষ আমাদের পাশে সবসময় আছে। মানুষ আমাদেরকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে, আহ্বান জানাচ্ছে। এই মানুষের শক্তি নিয়ে আমরা লড়াই করেছি। তাই কখনোই এই যে কথা শাসক দলের কোনো অসুবিধাই আমাদের কাছে অসুবিধা মনে হতো না। এই কবির কথা একটা জিনিস মনে পড়ে যায়, উদয়ের পথে শুনিকার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ কে করিবে দান, ওরে ক্ষয় নাই, ওরে ক্ষয় নাই। তো দেশের হয়ে কাজ করতে যাওয়া মানুষের জন্যে যদি মৃত্যুবরণও হয়, সে তো শহীদের সম্মান। আমাদের এই অবসর সম্মিলনী ক্লাবের যে রক্তদান প্রতি বৎসর হয়, প্রায় শতাধিক মানুষ আমাদের এখানে রক্তদান করেন। আজকে রক্তদাতা দিবস, এটা আপনাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই। তাই এই রক্তদান দিবসে যে সমস্ত রক্তদাতারা আমাদেরকে রক্তদান করছে, তাদেরকে আগে আমাদেরকে সম্মান এবং কুর্নিশ জানানো উচিত। কারণ এই যে আমাদের সূর্যি মামা মাথার উপরে যে তাবদাহ মাথার উপরে আমাদের রয়েছে, সেটাকে উপেক্ষা করে, এই গরমকে উপেক্ষা করে মানুষ যে আমাদের পাশে এগিয়ে আসছে, রক্তদানের জন্য উৎসাহী হচ্ছে, সেই রক্তদাতাদের জন্য আমার বিনম্র প্রণাম এবং ভালোবাসা এবং সম্মান। আমাদের সরকারিভাবে রক্তদান দেওয়া হয় শতাধিক। এই বলবো যে ভারতীয় জনতা পার্টি তো ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পর মানুষ অনেক, যদি এটা তৃণমূল সরকার আসতো ক্ষমতায়, তাহলে ডিজে বাজাতো, গণ্ডগোল করতো, মানুষের বাড়ি ভাঙতো এবং আগে থেকেই সেটা অর্গানাইজ করে বলেও দিয়েছিল যে আমরা ডিজে বাজাবো, আমরা এটা করব, আমরা ওটা করব। হ্যাঁ, আমাকে কেউ আটকালে আমি থামবো না, অর্থাৎ আমি মারবো, কাটবো, যা ইচ্ছা তাই করবো। কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরেও মানুষের সঙ্গে মিলে মিশে মানুষ সেবার বা মানব সেবার কাজ কন্টিনিউ করে যাচ্ছে। যেটা বিরোধীদের, যখন আমরা বিরোধী ছিলাম, যে কাজটা আমরা করতাম, আমরা তখন এই ধরনের মানব সেবার কাজ করতাম, ব্লাড ডোনেশন বলুন, মেডিকেল ক্যাম্প বলুন, আমরা অর্গানাইজ করতাম। কিন্তু আজকে ক্ষমতায় আসার পরেও ভারতীয় জনতা পার্টি কিন্তু ডিজে বাজাচ্ছে না। ভারতীয় জনতা পার্টি কিন্তু কারোর বাড়ি গিয়ে ভাঙবে বা অত্যাচার করা বা কোনো মহিলাদের টেনে, যেরকম 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে আপনারা দেখেছিলেন যে কী সাংঘাতিক অত্যাচার তৃণমূল সরকার করেছিল। বিজেপি কিন্তু ক্ষমতায় আসার পরটা করছে না। বিজেপি কী করছে? মানুষের সেবা করছে, জীবনদান প্রোগ্রাম করছে, রক্তদান শিবিরের আয়োজন করছে। এইখানেই বোধহয় ডিফারেন্স, আ পার্টি উইথ আ ডিফারেন্স। নরেন্দ্র মোদীজি যে শিক্ষা দিয়েছেন ত্যাগ, সেবা এবং সেবা সমর্পণের মধ্যে দিয়েই সামাজিক গঠন, এইটাই বিজেপিকে আলাদা করে রাস্তা দেখায়। এবং আজকে হাওড়ার এই অবসর সম্মেলনের আয়োজন করা রক্তদান শিবিরে আমি এসেছি। আমি খুব হ্যাপি যে আজকে মেয়েরা এখানে, বিজেপি সরকার জেতার পরে মেয়েরা এসে রক্ত দিচ্ছেন, জীবনদান প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। এর থেকে বড় নারী শক্তির যেটা বলে যে উৎস আর কিছু হতে পারে না। ম্যাডাম একটা জিনিস, মানে এত দুর্নীতি কি বলবেন এই যে তৃণমূল সরকারের? দেখুন, এই দুর্নীতিটা তো একদিনে নয়, এটা 15 বছরের পুরনো একটা দুর্নীতি, পুঞ্জীভূত দুর্নীতি। একটা দুর্নীতি করতে 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 এটা দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজ করে দিয়েছে। দিস ইজ কল্ড ইনস্টিটিউশনালাইজেশন অফ কারাপশন, ইনস্টিটিউশনালাইজেশন অফ কমিশন, ইনস্টিটিউশনালাইজেশন অফ কাটমানি, এটাকে বলে। এবং এত ম্যাসিভ করাপশন একজন মুখ্যমন্ত্রী হিসেবে একটা জায়গায় থেকে উনি জানতেন না এটা নয়, উনি জানতেন, অ্যান্ড হার সাইলেন্স ওয়াজ এনকারেজমেন্ট। উনি যখন জাহাঙ্গীর, উনি যখন শওকত মোল্লার মতো লোককে গ্যারেন্টি দিচ্ছেন, তাদের প্রোটেকশন গ্যারেন্টি দিচ্ছেন, উনি যখন এই সমস্ত খারাপ লোকেদের একটা জায়গায় বসবাস করতে দিচ্ছেন, ভালো থাকতে দিচ্ছেন, ভালো খেতে দিচ্ছেন, সমাজের মাঝখানে ঘুরে বেড়াবার সাহস দিচ্ছেন, পুলিশকে আটকাচ্ছেন, অ্যারেস্ট হচ্ছে না, তাতে বোঝা যায় যে এই দুর্নীতিগ্রস্ত, এই যে
একটা ইনস্টিটিউশন, এর মাথার কিন্তু উনি ছিলেন মুখ্যী রানী, দুর্নীতির মুখ্যী রানী। আজকে তো বললে হবে না, আজকে তো বললে হবে না যে আমি জানি না। ইগনোরেন্স ইজ নো এক্সকিউজ। আমি জানি না, এই কথাটা কেউ মানবে না। ওনার চোখের সামনে হয়েছে, কয়লা থেকে আরম্ভ করে আপনারা তো জানেন, বালি, কয়লা, মাটি, লটারি, এগুলো আপনারা জানেন। এই যে আজকে রক্তদান শিবির, এটা যদি তৃণমূল আমলে হয়, এই রক্তটাই যারা দিচ্ছেন তারা জানেন না যে তাদের রক্তটা পেশেন্টের কাছে বা যার দরকার তার কাছে পৌঁছবে কি না, ঠিক মতো পৌঁছবে না যতক্ষণ না আপনারা ঘুষ দিচ্ছেন। মৃতদেহের ওপর পা দিয়ে ঘুষ চাইছে, শ্মশানে পুরোতে দেয় না। দ্যাট ইজ তৃণমূল সরকার। দিদি আজকে হাওড়াতেও এমএলএ মন্ত্রী কেন, একজন যিনি গান গাইতেন, আমরা ভালো মেয়ে বলে জানতাম, তার বাড়ি থেকেও কিন্তু প্রচুর ত্রাণ সামগ্রী বেরোচ্ছে। মানে ক্ষমতায় আসার পরে এটা এক একটা দানব রূপে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষ একটা তেপলের জন্য সে আকুতি মিনতি করে। আপনারা জানেন যে ঘর যখন ঝড়ে পড়ে যায় তখন একটা তেপল মানুষের জীবন বাঁচাতে পারে। সেই সমস্ত ত্রাণ সামগ্রী আমফানের পরে এরা নিজেদের ঘরে মজুত করেছে এবং মজুত করে ভালো আছে। এদের প্রত্যেকের জেল যাত্রা হওয়া উচিত, প্রত্যেকে এভরিবডি জেলের হাওয়া খাওয়া উচিত। যারই বাড়িতে ত্রাণ পাওয়া যাবে, যারই বাড়িতে টাকা পাওয়া যাবে, যেই গিয়ে আগে ধমকেছে এবং কারোর বাড়ি অকুপাই করে নিয়েছে, কারোর জমি অকুপাই করে নিয়েছে, যখন এই ধরনের কাণ্ড হবে তখন এদের চোখ বন্ধ করে জেলে পাঠানো উচিত, জেলের হাওয়া এদের খাওয়া উচিত। মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে দীর্ঘদিন ধরে মানুষকে কষ্ট দিয়েছে। হ্যাঁ, বর্তমান তৃণমূলের অবস্থা আর প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সঙ্গে যোগ শুনতে পারছেন, আবার কংগ্রেসে ফিরে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শুনুন, যার কোনো মূল্য নেই, যার কোনো ভ্যালু নেই, সে কংগ্রেসেই যাক আর সিপিএমেই যাক আর যেখানে আছে সেখানেও যদি থাকে, a valueless human being remains a valueless human being। সে ভ্যালুলেসই থাকে, তার কোনো মূল্য আজকে সমাজ দিচ্ছে না, তার কোনো মূল্য আজকে জনতা দিচ্ছে না, তার কোনো মূল্য আজকে শিক্ষিত সমাজ দিচ্ছে না, তার কোনো মূল্য আজকে অন্য তার যে অ্যালায়েন্স আছে, যেটাকে ইন্ডিয়া অ্যালায়েন্স বলে, তারাও দিচ্ছে না। তৃণমূলের আমি একটা কথা বলছি আপনাদের মাধ্যমে, এই সরকারকে বলছি যে যেটা একটা রিজিনাল পার্টি, ছোট্ট একটা পার্টি, এবং 15 বছর ধরে একটা রাজ্যে আছে, যে রাজ্যে কোনো শিল্প আসেনি, যে রাজ্যে কোনো প্রফিট হয়নি কোনো বড় বিজনেসম্যানের, সেই পার্টি ফান্ড এত বড় কী করে হলো? ইলেকটোরাল বন্ডে কারা কারা টাকা দিলেন, এটা ভারতীয় জনতা পার্টির দেখা দরকার। কেন একটা বিজনেসম্যান তখনই টাকা দেয় যখন তার 1000 কোটি টাকার প্রফিট হবে, তখনই সে কয়েকশো কোটি টাকা একটা পার্টি ফান্ডে দেয়। কিন্তু যেখানে কোনো শিল্প আসেনি, যেখানে কোনো মানুষের উন্নয়ন হয়নি, যেখানে বেকারত্ব এত বেশি, যেখানে 2,60,00,000 মতো লোক বেকার বাইরে চলে যায়, যে স্টেট ছেড়ে, যে স্টেট খালি বয়স্ক লোকেদের একটা ওল্ড এজ হোমের মতো হয়ে গেছে, সমস্ত ইয়াং জেনারেশন ছেড়ে চলে যাচ্ছে, সেখানে কারা তারা, হু আর দিস পিপল যারা এদের পার্টি ফান্ডে 100 হাজার কোটি টাকা দিয়েছে? তাহলে কি এই টাকা কয়লার টাকা? তাহলে কি এই টাকা পাথরের টাকা? তাহলে কি এই টাকা এক্সাইজ পলিসি চেঞ্জ করে মদের বোতল 3 থেকে 3 টাকা নেওয়ার টাকা? এটা ভারতীয় জনতা পার্টির সরকারের ছানবিন করে দেখা উচিত। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য হিউজ পার্টি ফান্ড অফ আ স্মল রিজনাল পার্টি ইন আ স্টেট ওয়ার দেয়ার ইজ নো ইন্ডাস্ট্রি? দিদি লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এরা এতদিন দাবি করছিল আমরা এত বড় পার্টি